হাই এভরিওয়ান। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ডিলিমিটেশন কমিশন। প্রথমত এই ডিলিমিটেশন কমিশন বর্তমানে নিউজে আছে। আর লাস্ট ডিলিমিটেশন কমিশন অ্যাক্টে বলা হয়েছিল যে 2026 এর পর ডিলিমিটেশন কমিশনকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করা হবে। কিন্তু এটা রিগার্ডিং সাউথ এবং নর্থের মধ্যে যে প্রবলেম চলছে, সাউথার্ন স্টেট তারা কিছু দাবি করছে যে আমাদের হোম মিনিস্ট্রির কাছে যে কিভাবে এই কমিশনকে কাজ করতে হবে সেসব বিষয় নিয়েও আমরা জানবো। কিন্তু তার আগে আমরা এই কমিশন কিভাবে কাজ করে এবং এদের কাজের প্রসেস কি সেটা সম্বন্ধে আমরা জানি। ওকে, চলো শুরু করা যাক। দেখো, ডিলিমিটেশন কমিশন বলতে এই ডিলিমিটেশন কথার অর্থ কি? ফিক্সিং দ্য লিমিট অর বাউন্ডারিজ। এবার এটা কোন ধরনের বাউন্ডারিজ এর কথা বলছে? যেটা হচ্ছে আমাদের ইলেকটোরাল বাউন্ডারিজ, মানে আমরা এটাকে বলতে পারি যে আমাদের যে কনস্টিটিউয়েন্সি বা নির্বাচক মন্ডলী রয়েছে সেখানকার আয়তন কিরকম হবে, কত পপুলেশনের উপর বেস্ড করে এক একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করা হবে, এই সমস্ত জিনিস পুরো দেশের জন্য ডিসাইড করে কে? ডিলিমিটেশন কমিশন। এবং এটা যদি আমি হিস্ট্রিতে যাই, প্রথম কথা দেখো, প্রথমবার ডিলিমিটেশন কমিশন কি করা হয়েছিল? তৈরি করা হয়েছিল 1952 এবং বেসড অন কত? 1951 সেন্সাস ডেটা। তো এই অ্যাক্টেই বলা হয়েছিল ডিলিমিটেশন কমিশন ব্রিগাডি যে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হওয়ার পর এই কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে এবং এই কমিশন এই লাস্ট সেন্সাস ডেটার ভিত্তিতে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিকে ভাগ করবে, যেখানে তাদের লক্ষ্য কি থাকবে, কি হিসেবে তারা ভাগ করবে? ইট এনসিওরস ফেয়ার রিপ্রেজেন্টেশন অ্যান্ড ওয়ান ভোট ওয়ান ভ্যালু অ্যান্ড ইকুয়ালিটি। যে তাদের লক্ষ্য থাকবে যেখানে পপুলেশন অলমোস্ট সমান হবে এক একটা কনস্টিটিউয়েন্সিতে। যেমন এরকম যেমন না হয় যে একটা কনস্টিটিউয়েন্সিতে 10 lakhs রয়েছে আর একটাতে 20 lakhs লোক রয়েছে, এরকম যাতে না হয়। যতটা প্র্যাকটিক্যালি পসিবল যে এই দুটো কনস্টিটিউশনকে এমনভাবে ভাগ করা হবে যেখানে যাদের ভোটারের সংখ্যা অলমোস্ট সেম হয়। লাইক এখানে হয়তো 15 লাখ, এখানে হয়তো 14.5, বা এইভাবে বা আরো কিছু ডিফাইন করলো, বা এটাতে করতে পারো 15.5, এটাকে 15.5 করে নাও, এটাকে 14.5 করে নাও। তাহলে এইভাবে আমাদের ডিফাইন করতে পারে যতটা প্র্যাকটিক্যালি পসিবল। এটা কেন করা হয়? তার কারণ কি, আমাদের যেটা লক্ষ্য ছিল যে প্রত্যেকটা মানুষের ভোটের ভ্যালু সমান হতে হবে, এটা আমাদের একটা লক্ষ্য। তাহলে এতটা অবধি আমরা কি বুঝতে পারলাম? এই কমিশনের কাজ হচ্ছে আমাদের যে ইলেকটোরাল বাউন্ডারিজ রয়েছে, যে কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেগুলোকে পপুলেশনের ভিত্তিতে যতটা প্র্যাকটিক্যাল ওয়েতে ভাগ করা পসিবল সেটাকে ভাগ করতে হবে, যাতে এক একটা কনস্টিটিউয়েন্সি থেকে যারা রিপ্রেজেন্ট করছে সেখানে পপুলেশন যেমন অলমোস্ট সমান। ওকে, নেক্সট। এটা কি ধরনের বডি? এটা একটা স্ট্যাচুটারি বডি, নট এ কনস্টিটিউশনাল বডি। স্ট্যাচুটারি বডি কি? তার কারণে এটা একটা পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে তৈরি করা হয়। আর এগুলো সম্বন্ধে আমি বিশদভাবে আলোচনা করেছি আমার অন্য একটা ভিডিওতে, যেটা আমার চ্যানেলেই আছে, সেখান থেকে তোমরা সার্চ করে নেবে, প্রপার ওখানে বলা আছে। নেক্সট, নেচার কিরকম? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এবং অটোনমাস বডি। ইন্ডিপেন্ডেন্ট কেন? তার কারণ এই কমিশন যখন কাজ করবে, এই কমিশনের কাজে কোনো ধরনের পলিটিক্যাল ইন্টারফেয়ার হয় না। ইভেন কোর্টও ইন্টারফেয়ার করে না এনাদের কাজে। অটোনমাস তো ডেফিনেটলি। অ্যাপয়েন্ট কে করছে? অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর অ্যাসিস্ট কে করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সাথে স্টেট ইলেকশন কমিশন। নেক্সট, এনাদের কাজটা কি কি থাকে, ইম্প্যাক্ট কি, সিগনিফিকেন্স কি? এই কমিশন, প্রথম আমি বললাম যে ফেয়ার রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে আমাদের পপুলেশন ওয়াইজ, সেটা তাদের দেখার দায়িত্ব। রিড অফ বাউন্ডারিজ করে, বাউন্ডারিকে লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলির জন্য রিড্র করতে পারে বাউন্ডারিজ। অ্যালোকেটেড নাম্বার অফ সিটস ইন ইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ বেসড অন সেন্সাস ডেটা। মানে প্রত্যেকটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজে তাদের অ্যাসেম্বলিতে কতগুলো করে সিট হবে সেটাও ডিসাইড করে এই কমিশন। যখনই আমাদের কি হবে, পপুলেশন ইনক্রিজ করবে, পপুলেশন ইনক্রিজ করার মানে কি, স্টেটের অ্যাসেম্বলি অথবা ইউনিয়নের যে অ্যাসেম্বলি রয়েছে সেখানকার সিট সংখ্যা অলরেডি বাড়াতে হবে। আর 4 নম্বরে, এনসিওর পপুলেশন ইকুয়ালিটি অ্যামাং কনস্টিটিউয়েন্সিস অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল। মানে ওই যে উদাহরণটা দিয়েছিলাম যে এক জায়গায় 15 লাখ আর এক জায়গায় 25 লাখ, এই ধরনের যেমন বিভাজন না হয়, যতটা প্র্যাকটিক্যালি পসিবল সেই অনুযায়ী বিভাজন করতে হবে। আর লাস্টে দেখো, মেনটেন রিজার্ভেশন অফ এসসি এসটিস, কারণ আমরা জানি এসসি এসটি রিজার্ভেশন লোকসভা এবং বিধানসভাতে দেওয়া হয়।
এবার যখন পপুলেশন ইনক্রিজ করছে তখন এসসি এসটি পপুলেশন ইনক্রিজ করছে, কিন্তু এদের সিট সংখ্যা যদি বাড়ানো না হয় তাহলে তার রিপ্রেজেন্টেশন প্রপার হলো না। এদের রিপ্রেজেন্টেশন প্রপার রাখার জন্য কি হয়, লোকসভা এবং বিধানসভাতে এদের যে সিট সংখ্যা সেটা কিরকম হবে সেটাও ডিসাইড করে এই কমিশন। তার মানে বুঝতে পারছো এই কমিশনের উপর টোটাল আমাদের দেশের কতজন এমপি, কতজন এমএলএ, কি রিজার্ভেশন, এভরিথিং ডিপেন্ড করছে। আর এরাই ডিফাইন করছে যে কোন কি ভাবে কনস্টিটিউয়েন্সি গুলোকে ভাগ করা হবে। এবার নেক্সট আমরা আসছি হিস্টোরিক্যাল কনটেক্সট। এখান থেকে একটা কোশ্চেন আসে যে এখনো পর্যন্ত কতবার ডিলিমিটেশন কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, যেটা 2024 ইউপিএসসির কোশ্চেনের অ্যান্সার ছিল 4। আমরা দেখবো কি ভাবে। তাহলে আমরা প্রথম যদি বলে কোনটা, 1951 এই সেন্সাসের ডেটার ভিত্তিতে 1952-তে, সেকেন্ড 1961 এর ভিত্তিতে 1963-তে, 1971 এর ডেটার ভিত্তিতে 1973-তে। আমরা পরপর কি দেখলাম, 3বার অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে। বাট 1976-এ অ্যাকর্ডিং টু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এই সময় ম্যাডাম ইন্দিরা গান্ধী কি করলেন, এই ডিলিমিটেশন কমিশনের এই প্রসেসটাকে 25 ইয়ার্সের জন্য ফ্রিজ করে দিয়েছিলেন। যে ফ্রিজ থাকবে, যে নেক্সট 25 ইয়ার্স অব্দি কোনো ডিলিমিটেশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট করা চলবে না। অ্যান্ড সেন্সাস প্রত্যেক বছরই হবে, মানে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হবে, কিন্তু কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে না। আর এটা কেন করা হয়েছিল, এটা রিজন কিন্তু গভর্নমেন্ট সেভাবে দেয়নি, বাট এটা আন্ডারস্ট্যান্ডেবল ছিল যে না, প্রত্যেকটা স্টেট যাতে তাদের পপুলেশনকে কন্ট্রোল করতে পারে এবং প্রত্যেকটা স্টেট তারা সেই অনুযায়ী পলিসি মেকিং করতে পারে, সেই জন্য 25 ইয়ার্সের জন্য এটাকে ফ্রিজ করে দেওয়া হয়। এবার 25 ইয়ার্সের পর 2001 এর সেন্সাস অনুযায়ী 4 নম্বর বার ডিলিমিটেশন কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় 2002-এ। এটা ছিল আমাদের 4টে হিস্টোরিক্যাল ব্যাপার। এবং লাস্টে আমরা দেখব, যদি বলে খুব লেটেস্ট কোন কমিশন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল, এগেন ডিলিমিটেশন কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, যেটা কিসের ওপর, জম্মু অ্যান্ড কাশ্মীর ডিলিমিটেশন কমিশন। আর এটা কোন সেন্সাসের উপর, লাস্ট সেন্সাস 2011। আমরা এটা লাস্টে ডিসকাস করছি। এবার দেখো যে আমাদের প্রত্যেক 10 বছর অন্তর কেন বলা হয়েছিল যে কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তো আমাদের 1951-এ যখন সেন্সাস হয়েছিল তখন আমাদের পপুলেশন কত ছিল, 36 crore, 61-এ 43, 71-এ 54, 81-এ 68। তাহলে আমরা দেখছি আমাদের প্রত্যেক বছর ডিকেডাল গ্রোথ দেখতে 33, 13%, 21%, 24%। তার মানে আমাদের প্রত্যেক 10 বছরে পপুলেশন কি হচ্ছে, ভালোভাবে মানে ইনক্রিজ করছে। কিন্তু সেই অনুযায়ী যদি আমরা সিট সংখ্যা ইনক্রিজ না হয় তাহলে প্রপার রিপ্রেজেন্টেশন হচ্ছে না। সেই জন্য প্রথম যখন 1952-তে ডিলিমিটেশন কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল তখন আমাদের লোকসভা সিট সংখ্যা ছিল 494। 1963-তে যখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল সেই সময় 522 লোকসভা সিট। এবং 1973-তে যখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল সেই সময় সিট সংখ্যা ছিল 543, যেটা বর্তমানেও এখনো পর্যন্ত ইনট্যাক্ট রয়েছে। আমাদের লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেন্থ যদি জিজ্ঞেস করা হয় 550, বাট অ্যালোকেট কতগুলো করা আছে, 543। তারপরে 2001 অব্দি কোনো কিছু নেই। 2002-এ এগেন আসছে ডিলিমিটেশন কমিশন, বাট এই 2002-এর যে ডিলিমিটেশন কমিশন ছিল এখানে বলা হয়েছিল যে এই লোকসভা সিট এটাকে ফিক্সড করে দেওয়া থাকবে, এটা কোনো রকমের চেঞ্জেস হবে না। তাহলে এই কমিশনকে কেন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল, তার কারণ কি, এই কমিশনের কাজ ছিল যে আমাদের দেশের এই এতগুলো বছরে যে পপুলেশন ইনক্রিজ করেছে সেই অনুযায়ী আমাদের যে কনস্টিটিউয়েন্সি গুলো রয়েছে সেগুলোকে রিড্র করা, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের যে এসসি এসটি পপুলেশন ইনক্রিজ হয়েছে সেই জন্য আমাদের লোকসভাতে এদের রিপ্রেজেন্টেশনের যে সিট আছে সেটাকে ইনক্রিজ করতে হবে, কিন্তু টোটাল নাম্বারে ইনক্রিজ করা যাবে না। এবং সেই জন্যই আমরা দেখছি বা আমরা জানবো যে আমাদের এসসি সিট প্রথমে থাকবে 79, যেটা 84 হয়ে যাবে। আর এটা হচ্ছে এসসি সিট। আর এসটি সিট 41, যেটা পরবর্তীকালে 47 হবে এই কমিশনের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে। আর এটা কত সালে হবে, 2008। তাহলে এই যে সিট সংখ্যা ইনক্রিজ করলো, কিন্তু কি লোকসভার সিট সংখ্যা এখনো ফিক্সড আছে 543। তাহলে
2002 এর কমিশনের দুটো কাজ ছিল। পপুলেশন যেখানে যেখানে চেঞ্জ হয়েছে, মানে যেভাবে চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী কনস্টিটিউয়েন্সি গুলোকে রিড্র করা, আর তার সাথে এসসি এসটি যে রিজার্ভেশন ছিল সেটাকে ইনক্রিজ করা। ক্লিয়ার এতটা? নেক্সট, কিভাবে এই কমিশনকে তৈরি করা হয়? প্রথমে দেখো, যদি লোকসভার জন্য করতে হয় আর্টিকেল 82 এ এই কমিশন তৈরির কথা বলা হয়েছে, আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে যদি ডিভিশন করতে হয় সেই সময় আর্টিকেল 170-তে এই কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করার কথা বলা হয়েছে। কিন্তু এই কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট কে করতে পারে? প্রথম কথা, পার্লামেন্ট একটা ল নিয়ে আসে, যে লটার নাম হয় ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট। এই লটা আনার পর সেকেন্ড স্টেজে গভর্নমেন্ট কি করে, একটা কমিশনকে তৈরি করে, কনস্টিটিউট করে, এবং এই কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট কে করবে? আমাদের প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবে। এবং থার্ড নম্বর স্টেজে এই কমিশন এই যে ল বানানো হয়েছে এই অ্যাকর্ডিং এ তারা তাদের ওয়ার্ক কমপ্লিট করবে। তাহলে তিনটে প্রসেস আমরা লিখেছি। এক নম্বরে পার্লামেন্ট ল বানায়, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই অনুযায়ী একটা কনস্টিটিউট করে কমিশন, প্রেসিডেন্ট সেটাকে অ্যাপয়েন্ট করে, আর যে লটা বানানো হয়েছে সেই অনুযায়ী কি করবে এই কমিশন? প্রত্যেকটা কনস্টিটিউশনকে বিভাজন করবে বা ডিমার্কেটস করবে। এবারের মেম্বার কারা কারা থাকে? প্রথম কথা, চেয়ারপারসন থাকবে একজন, যিনি হচ্ছেন রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ হন। এক্স অফিসিয়াল চেয়ারম্যান, চিফ ইলেকশন কমিশনার এবং স্টেট ইলেকশন কমিশনার, এবং অ্যাসোসিয়েট মেম্বার। এদের কাছে কোনো ধরনের ভোটিং রাইট থাকে না, কিন্তু এরা কারা হয়? নমিনেটেড এমপি 5 আর এমএলএস 5। ধরো আজকে ওয়েস্ট বেঙ্গলকে যদি তার কনস্টিটিউয়েন্সিকে চেঞ্জ করতে হয়, তখন কি করতে হবে? একজন রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ চেয়ারম্যান থাকবেন, আমাদের চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন তিনি থাকবেন, আমাদের স্টেট ইলেকশন কমিশনার তিনি থাকবেন, এবং কি আমাদের যে 5জন এমপি যে তাদেরকে নমিনেট করা হবে, এবং 5জন এমএলএ ওয়েস্ট বেঙ্গল থেকে তাদেরকে নমিনেট করা হবে। এনাদের কাজ কি হবে? এনারা শুধু অ্যাডভাইস করতে পারেন, বাট আলটিমেট এনাদের ডিসিশন ফাইনাল, যে কিভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলকে বিভাজন করব। ক্লিয়ার? নেক্সট, আমাদের তিনটে অ্যামেন্ডমেন্টকে মনে রাখতে হবে, যেটা ডিলিমিটেশন কমিশনের সাথে অ্যাসোসিয়েটেড। প্রথম কথা 42, কত সাল? 1976। এটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ কি, 25 ইয়ার্স এর জন্য যেহেতু এই কমিশনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল টিল 2021। 84 অ্যামেন্ডমেন্ট 2021-এ করা হয়েছিল। এইখানেও কি বলা হয়েছিল, যে নেক্সট 25 ইয়ার্স এর জন্য কি হবে, যে আর কোনো কমিশন নিযুক্ত করা হবে না। কত বছর অবধি? একদম 2026 অবধি কোনো কমিশন নিযুক্ত করা হবে না। আফটার 2026 এগেন কমিশনকে নিযুক্ত করা যেতে পারে। 87-এ কি বলা হয়েছে? 87 দেখো 2023-তে এসেছে। এখানে এই যে 2001 সালের যে সেন্সাস ডেটা, সেটা অনুযায়ী কি বাউন্ডারিকে বিভাজন করার কথা বলা হয়েছে, এবং কি এসসি এসটি যে নাম্বার, সেই টোটাল নাম্বারের যে ইনক্রিজ হবে সেটাও কোন ডেটার মাধ্যমে? 2021-এর ডেটার মাধ্যমে। তাহলে আমাদের যদি প্রপার জিজ্ঞেস করে যে 543 যে লোকসভার মেম্বার রয়েছে সেটা কোন সেন্সাসের ওপর বেস করে তৈরি করা হয়েছিল, সেটা তৈরি করা হয়েছিল 1971-এর সেন্সাসের উপর বেস করে। যদি আমাকে জিজ্ঞেস করে জেএনকে যে রিঅর্গানাইজেশন করা হয়েছে, যে ডিলিমিটেশন করা হয়েছে, এটা কোন সেন্সাস? 2011-এর সেন্সাস। যদি আমাকে জিজ্ঞেস করে এসসি এসটি যে রিপ্রেজেন্টেশন বর্তমানে রয়েছে সেটা কোন সেন্সাসের ডেটার উপর ভিত্তি করে? 2001-এর সেন্সাসের ডেটার উপর ভিত্তি করে। নেক্সট, এবার জম্মু কাশ্মীর ডিলিমিটেশন কমিশন কেন ইম্পর্টেন্ট এখানে? তার কারণ এটা খুব রিসেন্ট হয়েছে। সেই হিসেবে প্রথম কথা দেখো, কত সাল? 2020। এই কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করার কথা কোন অ্যাক্টে বলা হয়েছে? জেএনকে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019। এই অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছে যে এই একটা কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, যেটার মাধ্যমে জম্মু কাশ্মীরের যে নির্বাচক মন্ডলী রয়েছে সেগুলোকে বিভাজন করতে হবে। এবার এই যে কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, এই কমিশন কোন অ্যাক্টের মাধ্যমে কাজ করবে? এটা চলে আসবে তখন ডিলিমিটেশন অ্যাক্ট 2002, যেটা আমাদের লাস্ট হয়েছিল যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী এই কমিশন কিন্তু কাজ করবে। দুটো জিনিস কিন্তু আলাদা, তো ডিফারেন্সিয়েট করে নিন। হেড কে ছিলেন?
জাস্টিস রিটায়ার্ড রঞ্জনা প্রকাশ দেসাই, তিনি ছিলেন সুপ্রিম কোর্টের জাজ। এবং এই কমিশন কি কাজ করেছিলেন, যে প্রথমে 83 সিট ছিল সেটাকে ইনক্রিজ করে 90 সিট। আর প্রথমবার এসটি রিজার্ভেশন দেওয়া হয়েছে জেএনকে অ্যাসেম্বলিতে। এর আগে আজ অব্দি এসটি কোনো রিজার্ভেশন ছিল না জম্মু কাশ্মীরে। তো দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। আর এসসি সিট সংখ্যা জিজ্ঞেস করতে পারে, এসসি সিট সংখ্যা 7, এসটি সিট সংখ্যা 9। জাস্ট এগুলো স্ট্যাটিক পার্ট, একবার রিভাইজ করলেই যাতে মনে থাকে, এর থেকে বেশি কিছু নয়। এবং লাস্টে আমরা একটা কোশ্চেন দেখে নিই, ইউপিএসসি 2022 তে এসেছিল, যে উইথ রেফারেন্স টু দ্য ডিলিমিটেশন কমিশন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে। দ্য অর্ডার অফ দ্য ডিলিমিটেশন কমিশন ক্যান নট বি চ্যালেঞ্জ ইন এ কোর্ট অফ ল, ইট ইজ রাইট। যে যখন এই কমিশন তার অর্ডার জারি করে সেটা কিন্তু কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যায় না, তাদের ডিসিশন ফাইনাল থাকে। বাট যেহেতু আমাদের কাছে জুডিশিয়াল রিভিউ এই অপশনটা রয়েছে কোর্টের কাছে, তো আমাদের যদি এখানে লিখে দেয় এটা লিমিটেড জুডিশিয়াল রিভিউ, কি করা যায়, তার অ্যান্সার হবে ইয়েস। যদি এই কথাটা লেখা থাকে তাহলে অ্যান্সার এটাও রাইট হবে। যদি লেখা থাকে যে লিমিটেড জুডিশিয়াল রিভিউ কি পসিবল, সেটার অ্যান্সারও ইয়েস হবে। When the order of the delimitation commission are laid before the Lok Sabha and state legislative assembly, they cannot effect any modification in order. বলছে তাদের যে অর্ডার যখন লোকসভা অথবা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভার কাছে সেটাকে চেয়ার করা হয়, তখন কি কোনো ধরনের চেঞ্জ বা মডিফিকেশন করতে পারে সেখানকার এমপি অথবা এমএলএরা? একদমই করতে পারে না, ক্যান নট ইফেক্ট। কারণ কি তাদের অর্ডার কি হয়, ফাইনাল হয়। তাহলে এখানে রাইট কি, আমার দুটোই রাইট, দুটোই শিট। তাহলে আমরা এখন পর্যন্ত ডিলিমিটেশন কমিশন বিষয়টা কি, এনাদের কাজ কি, এই সম্বন্ধে জানলাম। এবার লাস্টে আমরা একটা জিনিস দেখবো যে আচ্ছা সাউথার্ন স্টেট আর নর্দার্ন স্টেটের মধ্যে প্রবলেম কি হচ্ছে। যদি 2026 এর পরে ডিলিমিটেশন কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, সাউথার্ন স্টেটের প্রবলেম কি হচ্ছে। প্রবলেম একটা জায়গাতেই হচ্ছে, সাউথার্ন স্টেট যেটা বলতে চাইছে যে যেহেতু আমাদের প্রত্যেকটা সাউথার্ন স্টেটের পপুলেশন সেভাবে ইনক্রিজ করেনি যেভাবে নর্দার্ন স্টেটে ইনক্রিজ করেছে, তার মানে যখন ডিলিমিটেশন কমিশন পপুলেশন ওয়াইজ কনস্টিটিউয়েন্সিকে ডিমার্কেট করবে, তখন লোকসভাতে যে সিট সংখ্যা রেডি হবে সেখানে নর্দার্ন স্টেটের রিপ্রেজেন্টেশন সাউদার্ন স্টেটের রিপ্রেজেন্টেশনের থেকে অনেক গুণে বেশি হবে। আর সেই সময় যখনই আমাদের কোনো আইন বা ভোটের ব্যাপার আসবে, তখন সাউদার্ন স্টেট যদি বিরোধও করতে চায়, নর্দার্ন স্টেট তাদের পাওয়ারের সমস্ত লকে কিন্তু বা সমস্ত অ্যাক্টকে ল বানিয়ে দিতে পারবে। যেটা আমাদের ফেডারালিজম, যেটা আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ার একটাকে কি বলতে পারো, সোল বলতে পারো, সেটা কিন্তু ডিসরাপ্টেড হয়ে যাবে। কারণ এত বড় আমাদের দেশে যদি পুরো সাউদার্ন স্টেটে লোকসভা রিপ্রেজেন্টেশন কমে যায়, তাহলে সমস্ত স্টেট, ওই স্টেটগুলো কোনো ভ্যালু থাকছে না। তো এটা রিগার্ডিংই সাউথার্ন স্টেটে, বিশেষ করে তামিলনাড়ুর যে সিএম এম.কে স্টালিন, তিনি এটার বিরোধ শুরু করেছেন এবং বিরোধ খুবই লেজিটমেট একটা বিষয়। এবার আমরা দেখবো যে সরকার কি ডিসিশন নিচ্ছে। তার কারণ কি 2026 এর ডিলিমিটেশন কমিশন যখন কনস্টিটিউট করা হবে তার আগে আমাদের প্রয়োজন কি, সেন্সাস প্রয়োজন। তো প্রথমে সেন্সাস হবে, তারপর সরকার ঠিক করবে সে অ্যাক্টে কিভাবে এটা রিপ্রেজেন্টেশন দেবে। ওকে, আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।